সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে আছি। শর্মিষ্ঠা দাস, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আমি আজ অনার্স তৃতীয় বর্ষে ইন্টারমিডিয়েট ম্যাক্রো ইকোনমিক্স বিষয় কোড 232201 এর তৃতীয় অধ্যায় ভোগ ও বিনিয়োগ অপেক্ষক সম্পর্কে আজ আলোচনা করব। গত ক্লাসে ভোগ অপেক্ষক শেষ করেছিলাম, আজকে আমি বিনিয়োগ অপেক্ষক সম্পর্কে আলোচনা করব। এখন আমরা জানব বিনিয়োগ কি। যে প্রক্রিয়ায় মূলধন সামগ্রী উৎপাদন কাজে নিয়োজিত হয়ে কর্মসংস্থান এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে তাকে বিনিয়োগ বলা হয়। তাহলে বিনিয়োগের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও এর সাথে বিভিন্ন বিষয় জড়িত থাকে, যেমন মূলধন দ্রব্যের মজুদ বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি। এজন্য আমরা বলতে পারি যে বিনিয়োগ বৃদ্ধি পেলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। এখন আমরা একটি উদাহরণের সাহায্যে বিনিয়োগকে ব্যাখ্যা করতে পারি। একজন গার্মেন্টস ব্যবসায়ীর 5টি কারখানা রয়েছে। কারখানার ঘরগুলো সহ সকল যন্ত্রপাতিকে আমরা মূলধন বলবো। এখন যদি সেই ব্যবসায়ী আরো একটি কারখানা স্থাপন করে এবং চালু করে, তাহলে নতুন করে মূলধন দ্রব্যের বৃদ্ধি পাবে এবং এর ফলে কি হবে? উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এরূপ মূলধন দ্রব্যের বৃদ্ধিকে বলা হয় বিনিয়োগ। এবার আয়ের উপর নির্ভরশীলতার দিক থেকে বিনিয়োগকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ, দুই হচ্ছে পরচিত বিনিয়োগ। প্রথমে আমরা দেখব স্বয়ংভূত বিনিয়োগ কি। যে ধরনের বিনিয়োগ আয়ের হ্রাস বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয় না, তথা আয় বাড়লে বা কমলে যে বিনিয়োগ প্রভাবিত হয় না, তাকে স্বয়ংভূত বিনিয়োগ বলে। এখন আমরা চিত্র দেখি। দেখো, এক্স অক্ষে ও ওয়াই অক্ষে যথাক্রমে আয় এবং বিনিয়োগ ধরা হয়েছে। এখন এই শূন্য আয়ে বিনিয়োগ হচ্ছে 100। আয় বেড়ে 100, 200, 300 হলে তখন বিনিয়োগের পরিমাণটা কিন্তু স্থির রয়েছে। এখন আয় ও বিনিয়োগের সংযোগ বিন্দুগুলো এ বি সি যোগ করে আমরা আয় নট স্বয়ংভূত বিনিয়োগ রেখা পাই, যেটা ভূমি অক্ষের সমান্তরাল। এরপরে আমরা দেখব পরচিত বিনিয়োগ। আয়ের হ্রাস বৃদ্ধি দ্বারা যে বিনিয়োগ প্রভাবিত হয় তাকে পরচিত বিনিয়োগ বলে। চিত্রে আমরা দেখি। দেখো, ওএক্স এবং ওয়াই অক্ষে যথাক্রমে আয় এবং বিনিয়োগ ধরা হয়েছে। আয় স্তর তোমার এখানে 100 হলে বিনিয়োগটা কত হয়েছে? এখানে 50। আবার আয় স্তর 200, 300 তে বৃদ্ধি পেলে বিনিয়োগ বৃদ্ধি পেয়ে 100, 150 হয়েছে। আয় ও বিনিয়োগের সংযোগ বিন্দুগুলো এ বি সি যোগ করলে পরিচিত বিনিয়োগ রেখা পাওয়া যায়, যেটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এবার আমরা বিভিন্ন প্রকার বিনিয়োগ সম্পর্কে জানব। প্রথমেই আমরা ইনভেন্টরি বিনিয়োগ সম্পর্কে জানব। দেখো, ইনভেন্টরির বাংলা প্রতিশব্দ হচ্ছে অবিক্রিত মজুদ। গেল বছর যে পরিমাণ পণ্য উৎপাদন হলো তার যে অংশ অবিক্রিত থাকে তাকে বলা হয় ইনভেন্টরি মজুদ। এরূপ মজুদ বর্তমান বছরের উৎপাদন নয়, অথচ তা থেকে অধিক আয় উপার্জনের সুযোগ রয়েছে। এরূপ মজুদকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ইনভেন্টরি বিনিয়োগ বলা হয়। এবার আসি স্থির বিনিয়োগ। বর্তমান মূলধনের সাথে নতুন মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি পেলে তাকে স্থির বিনিয়োগ বলে। ঘরবাড়ি নির্মাণ, যন্ত্রপাতি ও কলকারখানা স্থাপন প্রভৃতি স্থায়ী মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি পাওয়াকে স্থির বিনিয়োগ বলা হয়। এরপর হচ্ছে আবাসিক বিনিয়োগ। সাধারণ অর্থ আবাসস্থল নির্মাণের জন্য তথা বসতবাড়ি নির্মাণের জন্য ব্যয় প্রবাহকে আবাসিক বিনিয়োগ বলা হয়। কোনো নির্দিষ্ট সময়ে একটি পরিবার বা পরিবারসমূহের বসবাসের জন্য যে পরিমাণ আবাসস্থল নির্মাণ করা হয় তার ব্যয়কে আবাসিক বিনিয়োগ বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইস্টার্ন হাউজিং, মোহাম্মদী হাউজিং ইত্যাদি বহু রিয়েল এস্টেট ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতি বছর ঘরবাড়ি, ফ্ল্যাট বাড়ি নির্মাণের জন্য যে ব্যয় করে থাকে তা আবাসিক বিনিয়োগের অন্তর্ভুক্ত। এবারে আমরা এমইসি ও এমইআই সম্পর্কে জানবো। এমইসি হচ্ছে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল আর এমইআই হচ্ছে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্ট। এমইসি বা মূলধনের প্রান্তিক দক্ষতা বলতে অতিরিক্ত এক একক মূলধন সংযুক্ত
ফলে সর্বাধিক যে প্রত্যাশিত আয় পাওয়া যায় তাকেই বোঝায়। অধ্যাপক কেন্সের মতে মূলধনের প্রান্তিক দক্ষতা বলতে এমন এক বাট্টার হার বোঝায় যা দ্বারা মূলধন দ্রব্যের যোগান মূল্য ও প্রত্যাশিত আয় পরস্পর সমান হয়। এমইআই বলতে এমন নিট আয় হার বা লাভের হারকে বোঝায় যা কোনো মূলধন সম্পদ বিনিয়োগ করলে প্রত্যাশা করা হয়। এক্ষেত্রে প্রত্যাশিত লাভের হার থেকে সুদ ছাড়া মূলধন সম্পদের ব্যয় বাদ দেওয়া হয়। মূলধন দ্রব্যের যোগান মূল্য ও এর প্রত্যাশিত আয়ের সমতা সাপেক্ষে এমইআইটা নির্ধারিত হয়। এমইআইয়ের সাথে বিনিয়োগের একটা বিপরীত সম্পর্ক থাকে। এর জন্যই কিন্তু যে এমইআই ও বিনিয়োগের এই বিপরীত সম্পর্কের কারণেই কিন্তু এমইআই রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। এমইসি এবং এমইআই উভয় প্রত্যাশিত আয় হার নির্দেশ করে, তবে এমইসি নির্ণয়ের সময় মূলধনের যোগান দামকে স্থির ধরা হয় এবং এমইআই নির্ণয়ের সময় মূলধনের যোগান দামকে পরিবর্তনশীল বিবেচনা করা হয়। এমইসি নির্ভর করে মূলধনের উপর আর এমইআইটা নির্ভর করে বিনিয়োগের উপর। তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে এটা দেখাতে পারি। দেখো চিত্রে 10% সুদের হারে কি হয়েছে, এমইসি এবং এমইআই সমান হয়েছে। আবার সুদের হার 10% থেকে 5% এ হ্রাস পেলে বিনিয়োগটা কি হয়েছে, OM1 এ বৃদ্ধি পায় এবং এমইসি এবং এমইআই উভয়ই কিন্তু কমেছে, তবে এমইসির তুলনায় এমইআই তখন অধিক হারে কমে। দেখো চিত্রে এমইসি যখন BM1, এমইআই তখন AM1। এমইসির রেখার নিচে এমইআই রেখা অবস্থান করে। দেখো এমইসি রেখা কিন্তু মূলধন দ্রব্যের চাহিদা নির্দেশ করে আর এমইআই রেখাটা হচ্ছে বিনিয়োগ চাহিদা নির্দেশ করে। এবার আমরা বিনিয়োগ সম্পর্কিত কেন্সের তত্ত্ব সম্পর্কে জানব। দেখো যে কেন্স বলেছেন যে আসলে বিনিয়োগটা মূলত দুটি বিষয় দ্বারা প্রভাবিত হয়, একটা হচ্ছে এমইসি আর একটা হচ্ছে সুদের হার। দেখো এখানে সুদের হার, তো এখানে কেন্সের মতে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় এমইসি গ্রেটার দ্যান আই হলে বিনিয়োগটা বাড়বে, কেননা এক্ষেত্রে ব্যয়ের চেয়ে আয়ের সম্ভাবনাটা বেশি থাকে। তো এই কাম্য বিনিয়োগ ভারসাম্য বিনিয়োগ স্তর নির্ণয়ের জন্য তিনি বলেছেন দুটো শর্ত লাগবে। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, সেখানে হবে এমইসি ইকুয়াল টু আই, অর্থাৎ এমইসি এবং সুদের হার সমান হতে হবে। আর পর্যাপ্ত শর্ত হচ্ছে এমইসিটা ক্রমহ্রাসমান হবে। এখন আমরা চিত্রে দেখতে পাচ্ছি, দেখো এখানে ভূমি অক্ষে বিনিয়োগ এবং লম্ব অক্ষে সুদের হার নির্ণয় করা হয়েছে। এখানে দেখো চিত্রে এই ই বিন্দুতে কিন্তু এমইসি এবং আই টা সমান হয়েছে। এখানে এমইসি ইকুয়াল টু আই হয়েছে। এই ই বিন্দুর বাম দিকে দেখো, ই বিন্দুর বাম দিকে কিন্তু এমইসি গ্রেটার দ্যান আই, ফলে বিনিয়োগটা বাড়বে। এক পর্যায়ে ই বিন্দুতে বিনিয়োগটা ফিরে আসবে। এবার ই বিন্দুর ডান দিকে দেখো এমইসি লেস দ্যান আই, এখানে কি হবে, বিনিয়োগটা কমতে থাকবে এবং এক সময় ই বিন্দুর দিকে ফিরে আসবে। সুতরাং ই বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু এবং ভারসাম্য বিনিয়োগ পরিমাণ হচ্ছে আই নট। নয়া ক্লাসিক্যালদের মতে, বিশেষ করে জর্গেনসনের মতে, বিনিয়োগ দুটি বিষয় দ্বারা প্রভাবিত হয়। একটি হলো মূলধনের প্রান্তিক উৎপাদন আর অপরটি হলো মূলধনের ব্যবহারজনিত ব্যয়। আমরা মূলধনের প্রান্তিক উৎপাদনকে এনপিকে বলতে পারি এবং মূলধনের ব্যবহারজনিত ব্যয়কে ইউসি দ্বারা নির্দেশ করতে পারি। তো সেখানে এনপিকে গ্রেটার দেন যদি ইউসি হয় তাহলে কি হবে, বিনিয়োগটা বাড়বে। আবার এনপিকে লেস দেন ইউসি হলে বিনিয়োগটা কমবে এবং এমপিকে ইকুয়াল টু ইউসি হলে মূলধনের কাম্য নিয়োগ নির্ধারিত হবে। এমপিকে স্থির থাকলে ইউসি বাড়লে বা কমলে মূলধনের নিয়োগ তথা বিনিয়োগ যথাক্রমে বাড়ে বা কমে। ভারসাম্য বিনিয়োগ স্তর নির্ধারণের জন্য এমপিকে ক্রমহ্রাসমান হতে হবে, অর্থাৎ এমপিকে ক্রমবর্ধমান হলে ভারসাম্য বিনিয়োগ স্তর নির্ধারণ করা যায় না।
আধুনিক অর্থনীতিবিদদের মতে মূলধনের যোগান দাম এবং মূলধনের চাহিদা দাম এই দুটি বিষয় দ্বারা বিনিয়োগ প্রভাবিত হয়। এখন এখানে মূলধনের যোগান দাম হচ্ছে আমরা ইউনিট দিয়ে নির্দেশ করতে পারি, আর মূলধনের চাহিদা দাম আমরা ভি নট দিয়ে নির্দেশ করতে পারি। সেক্ষেত্রে ভি নট গ্রেটার দ্যান ইউ নট হলে বিনিয়োগটা বাড়বে, আবার ভি নট লেস দ্যান ইউ নট হলে বিনিয়োগ কমবে, আর ভি নট ইকুয়াল টু ইউ নট হলে ভারসাম্য বিনিয়োগ নির্ধারিত হবে। এক্ষেত্রে সুদের হার বাড়লে ভি নট কমে এবং সুদের হার কমলে ভি নট বাড়ে। অবশ্যই সুদের হার কমলে বিনিয়োগ বাড়বে এ কথা বলা যায় না। বিনিয়োগের আসলে অন্যান্য উপাদান সমূহ অনুকূলে থাকলেও বিনিয়োগ বাড়বে, আবার অন্যান্য উপাদান প্রতিকূলে থাকলেও সুদের হার কমলে বিনিয়োগ বৃদ্ধি পায় না। বাংলাদেশের বিনিয়োগ প্রেক্ষিত এই প্রসঙ্গে বিবেচ্য হতে পারে। এবার আমরা দেখব ভারসাম্য বিনিয়োগ স্তর নির্ধারণ। চিত্রে দেখা যায় এসকে হচ্ছে মূলধন দ্রব্যের যোগান রেখা আর ডিকে হচ্ছে মূলধন দ্রব্যের চাহিদা রেখা। এসকে রেখা ঊর্ধ্বগামী হওয়ায় বলা যায় যে পি এর সাথে এসকে এর কি সম্পর্ক? সরাসরি সম্পর্ক। আর ডিকেটা নিম্নগামী হয় আমরা কি বলতে পারি যে ডিকের সাথে পি এর সম্পর্কটা হচ্ছে বিপরীত, এর জন্য এটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। এখন চিত্রে দেখা যায় ই বিন্দুতে, দেখো যে ই বিন্দুতে ডিকে এবং এসকে দ্বারা পি নট দামে মূলধন দ্রব্যের ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয় হচ্ছে ডিকে নট ইকুয়াল টু এসকে নট। তখন মূলধন দ্রব্যের এই ভারসাম্য স্তরে ভারসাম্য বিনিয়োগ কিভাবে নির্ধারিত হয় তা দেখানো হলো নিচে। দেখো এখানে চিত্রে লক্ষ্য করা যায় আই নট সুদের হারে মূলধন দ্রব্যের চাহিদা এবং যোগানের সমতা বিন্দু হচ্ছে ই1, এখানে ভারসাম্য অর্জিত হয়। চিত্রে বিনিয়োগ নির্ধারিত হয় হচ্ছে ডিকে নট এসকে নট ইকুয়াল টু আই নট। হ্যাঁ, এখন এই সুদের হারটা যদি দেখো, সুদের হারটা যদি আই নট থেকে আই1 এ কমে, সেক্ষেত্রে মূলধন দ্রব্যের চাহিদাটা বেড়ে কি হয়? ডিকে আই1 হয়, ফলে বিনিয়োগটাও বেড়ে দেখো আই1 হয়েছে। এইভাবে আমরা মূলধন দ্রব্যের চাহিদা এবং যোগানের সমতা সাপেক্ষে বিভিন্ন সুদের হারে কাম্য বিনিয়োগ নির্ধারণ করতে পারি। একজন বিনিয়োগকারীকে একাধিক প্রকল্পের মধ্যে একটি লাভজনক প্রকল্প বাছাই করতে হয়। সেই প্রকল্প বাছাইকরণে বিভিন্ন পদ্ধতি রয়েছে। দেখো, টিপিভি টোটাল প্রেজেন্ট ভ্যালু মেথড, এনপিভি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু মেথড, আর আইআরআর হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, আর 4 নম্বরে আছে পে অফ পিরিয়ড, অর্থাৎ এটাকে বলা হয় সময় পরিশোধ পদ্ধতি। এখন এই যে টিপিভি গ্রেটার দ্যান সি হলে, সি হচ্ছে প্রকল্প ব্যয়, যদি টিপিভি গ্রেটার দ্যান সি হয় তাহলে প্রকল্পটা লাভজনক, আবার টিপিভি লেস দ্যান সি হলে সেটা হচ্ছে অলাভজনক। এক্ষেত্রে আমরা এনপিভিও দেখতে পারি। এনপিভি হচ্ছে এনপিভি গ্রেটার দ্যান 0 হলে প্রকল্পটা লাভজনক, এনপিভি লেস দ্যান 0 হলে প্রকল্পটা অলাভজনক। আর আইআরআর পদ্ধতি তো দেখা যায় সুদের হারের সাথে এর সম্পর্ক রয়েছে। এখানে আইআরআর গ্রেটার দ্যান আর1 হলে এটা হচ্ছে লাভজনক প্রকল্প হবে, আইআরআর লেস দ্যান আর1 হলে প্রকল্পটা অলাভজনক হবে। দেখো এই যে এনপিভি কিন্তু টিপিভি থেকে সি বাদ দিলে কিন্তু এনপিভি পাওয়া যায়। আমরা এইসব পদ্ধতির মাধ্যমে বিভিন্ন প্রকল্প নির্বাচন করতে পারি। এবার আমরা একটি গাণিতিক সমস্যার মাধ্যমে প্রকল্প নির্বাচনটা দেখব। এই যে প্রকল্পটা দেখা আছে, দেখো দুইটা প্রকল্প দেওয়া আছে, দুইটা প্রকল্পের বিনিয়োগ ব্যয় এবং প্রত্যাশিত আয় দেয়া আছে। সুদের হার হচ্ছে 10%। এখন 10% যদি হয় তাহলে এনপিভি পদ্ধতি ব্যবহার করে কোন বিনিয়োগ প্রকল্পকে তুমি লাভজনক হিসাবে চিহ্নিত করবে। তাহলে আমরা এটা কিভাবে করব? দেখো, প্রথম যদি এ প্রকল্প আমরা নির্বাচন করি এখানে, সেখানে আমরা জানি টিপিভির সূত্র কি? টিপিভির সূত্র হচ্ছে এটা R1 ডিভাইডেড বাই 1 প্লাস R প্লাস R2। এটা যত এই R1 এবং R2 হচ্ছে বিভিন্ন মেয়াদে মূলধন থেকে প্রাপ্ত প্রত্যাশিত আয়, ঠিক আছে? তাহলে এখানে R1 কি? দেখো এখানে R1 কিন্তু এই যে এ প্রকল্পের R1 হচ্ছে
0, আর R2 কি এখানে এই যে 1500, আর এই আইটা কত এখানে 10%। 10% কে আমরা কিভাবে করতে পারি 0.1, তাহলে আমরা এখানে বসিয়ে দেই R1 কত এখানে 0, এখানে 1 প্লাস 0.1 প্লাস R2 হচ্ছে 1500, এখানে 1 প্লাস 0.1 হোল স্কয়ার। তাহলে আমরা দেখো এখানে ক্যালকুলেশন করে এটা পেলাম। এরপরে এনপিভি হচ্ছে টিপিভি মাইনাস প্রকল্প ব্যয়টা কত, প্রকল্প ব্যয়টা হচ্ছে 1000, এটা দিয়ে বিয়োগ করলে এটা আসলো এত টাকা। এবার আমরা বি প্রকল্পেরই দেখব। দেখো এখানে R1 আগে বলেছি R1 হচ্ছে মূলধন থেকে প্রাপ্ত প্রত্যাশিত আয়, তাহলে বি প্রকল্পের R1 কত এখানে 1400, তাহলে আমরা লিখি এখানে, আর ওখানে 1 প্লাস আই হচ্ছে 0.1, তাহলে কত হবে ক্যালকুলেশন করলে 72.73। এখন আমরা যদি টিপিভি থেকে এনপিভিটা বের করব, টিপিভি মাইনাস সি, তাহলে এখানে টিপিভিটা কত হচ্ছে 73 মাইনাস প্রকল্প ব্যয় হচ্ছে 1000, তাহলে কত থাকবে 272.73, এটা হচ্ছে তোমার এনপিভি। তাহলে আমরা দুটো প্রকল্পের সাথে কম্পেয়ার করি, দেখা যাচ্ছে যে এখানে এ প্রকল্পের তুলনায় বি প্রকল্পের এনপিভিটা বেশি, তাহলে আমরা বলতে পারি বি প্রকল্পটা লাভজনক। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এই পর্যন্তই। আমি যে আজকের ক্লাসে বিনিয়োগের যে টপিকগুলো পড়িয়েছি ওগুলো তোমরা অ্যাসাইনমেন্ট আকারে তৈরি করে ফেলবে, এবং তোমরা 2020-21 যে বাজেট প্রণয়ন করা হয়েছে ওটা ভালো করে পড়বে। তোমরা ওখানে তোমরা দেখতে পাবে যে কোন কোন খাতে বিনিয়োগ করা হয়েছে, এছাড়াও বিনিয়োগ ছাড়াও তোমরা অন্যান্য খাতগুলো তোমরা অবশ্যই দেখবে, কারণ বাজেটটা দেখা একান্ত দরকার। ঠিক আছে, যে ওখানে কোন খাতটা বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।